বাইরে কিছু শেখার আছে প্রতিদিন? হ্যাঁ, কি শেখার আছে বলেন তো? আরেকটা টিচার আসছে, ধন্যবাদ। আপনার বাড়িতে আমি 2 বার গেছি, একবার গেছি দেখা করতে, আরেকবার গেছি আসতে যে ঘরে তো রাখা এটার বাইরেও অনেক কিছু শেখার আছে। আদব কায়দা নামক কিছু বিষয় আছে, সে এখান থেকে এটা শিখবে, শিষ্টাচারগুলো শিখবে। সামাজিক জীব আমরা, সমাজে কিভাবে ধনী গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবার সাথে একসাথে কিভাবে বাস করা যায়, কিভাবে মিশা যায়, এই টেন্ডেন্সিটা এখান থেকে শুরু হবে। আপনারা দেখবেন যে বাচ্চা একক পরিবারে বড় হয়েছে, একক পরিবার অর্থাৎ মা বাবা এই সন্তান ছাড়া আর কেউ নাই, সে যখনই একটা যৌথ ফ্যামিলি সে যাবে বা অনেকগুলো মানুষের সংস্পর্শে যখন যাবে তখন আর তার ভালো লাগবে, তখন তারা আসে না, তখন তারা ভালো লাগবে, তখন দেখবেন যে সে আনইজি ফিল করতেছে। বা কোনো অফিসে যখন সে চাকরিতে গেল, অনেক স্টাফ থাকবে, এখানে ধনীও থাকবে দরিদ্র থাকবে, বিভিন্ন ক্যাটাগরির লোক থাকবে, তাদের সাথে সেই কথায় বা অন্যান্য বিষয়গুলোতে সেই পেরে উঠবে না, কারণ সে সেই ব্যক্তিগত বড় হয়। স্কুল হচ্ছে সেই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে ধনী গরিব অনেক জনের সাথে একসাথে সে বড় হওয়ার একটা সুযোগ পায়, তার ভিতরে একটা সামাজিকতা গড়ে ওঠে, তার ভিতরে একটা দায়িত্ববোধ গড়ে ওঠে, তার ভিতরে একটা মূল্যবোধ সৃষ্টি হয়। এখানে লেখাপড়ার পাশাপাশি আরো কতগুলো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, যে সব জায়গায় তাদের অংশগ্রহণটা এখানে খুবই জরুরি। এটা করলে শুধুমাত্র আমরা পুরস্কার পাবো এরকম, সে অংশগ্রহণ করেছে। একটা লোক, একটা জেলে কথা আমি আপনাদেরকে বলি, একটা জেলে নদীতে মাছ শিকার করেছে এবং নদীর পাশে কিছু পর্যটক আছে, দেখতে গেছে নদীর পাড়ে সবাই দেখতে যায়। এখন পর্যটকরা দেখতেছে জেলে মাছ ধরতেছে, বড় বড় মাছগুলো ছেড়ে দিচ্ছে, ছোট মাছগুলো সে তার যে পাত্র সে পাত্র। এখন পর্যটকরা দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো যে আপনি এই কাজ কেন করছেন, বড় মাছগুলো ছেড়ে দিচ্ছেন, ছোট মাছগুলো কেন? তখন উনি জবাব দিচ্ছেন যে আমার বাড়িতে যে হাঁড়িতে এগুলো রান্না হবে সেই হাঁড়ির সাইজটা হচ্ছে ছোট, যার কারণে বড় মাছ আমি নিয়েও আমার কোনো কাজে আসবে না, যার কারণে আমি ছেড়ে দিই। তো আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে স্বপ্ন দেখতে হবে বড়। আপনি যদি ছোট স্বপ্ন দেখেন তাহলে আপনি আপনার লক্ষ্যে বা সাফল্যে পৌঁছাতে পারবেন। স্বপ্নটা দেখতে হবে খুবই বড়। মানুষ কিন্তু তার স্বপ্নের চেয়েও বড়, এটা এপিজে আব্দুল কালামের একটা বাণী। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। স্বপ্নটা আপনাকে দেখাতে হবে, বড় স্বপ্ন দেখাতে হবে। আমরা অনেক সময় বাচ্চাকে বলি এই তুই এটা পারবি না, এটা করিস না, এই ওকে এটা করতে গেলে এটা দিক থেকে নিয়ে নাও, এই তোর দ্বারা এটা হবে না, এই তুই এটা জীবনেও পারবি না, এই কথাগুলো আপনারা
তাদেরকে যত বেশি আপনি এনকারেজ করবেন, উৎসাহ দিবেন, তত বেশি তারা এগিয়ে যাবে। আমি বাঁশখালী যে জায়গা থেকে আসছি, সে জায়গা আমার গ্রামের পাশে আরেকটা গ্রাম পাড়া। এই পাড়াতে কৃষক শ্রেণীর মানুষ ছাড়া আর কোনো মানুষ নেই। সেই জায়গা থেকে গত বছর আমাদের স্টুডেন্ট বুয়েটের চান্স পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কের নাম্বার 1। আপনারা চুয়েটের নাম শুনেছেন, চুয়েট আপনাদের পাশে। বুয়েটের নাম শুনেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যেখান থেকে পাশ করে এরা চাকরি সাধারণত করে না, এরা নিজেরা একটা কোম্পানি বা বাইরে চলে যায়। বাংলাদেশে তেমন একটা চাকরি না থাকলেও এরা বাংলাদেশের বড় বড় পদে, সচিবালয়ে এদের চাকরিগুলো বড় বড় পদে থাকে। তাহলে স্বপ্নটা যদি আপনি বড় করে দেখান, তাহলে আপনার সন্তানটা আপনার সফলতার হার প্রান্তে পৌঁছে যাবে। আর আপনি যদি স্বপ্নটাই যদি তার ছোট থাকে, স্বপ্নটা যদি নোয়াপাড়া থাকে, তাহলে সে ওর মিয়াহাট পর্যন্ত যেতে পারে। স্বপ্নটা যদি আপনার মহাতারাটে থাকে, তাহলে সে নোয়াপাড়া পর্যন্ত যেতে পারে। আর স্বপ্নটা যদি রাজধানী থাকে, ঢাকা থাকে, তাহলে সে কুমিল্লা বা নারায়ণগঞ্জ পৌঁছাতে পারে। আর স্বপ্নটা যদি সে দেখে আমি ওয়ার্ল্ডের যে কোনো একটা দেশে চলে যাব, আমি ওই রকম পর্যায়ে চলে যাব, তাহলে তার স্বপ্নটা ওইভাবে চুপবে। আপনি দেখবেন, আপনি যদি একটা দাঁড়িয়ে যদি এখানে দাঁড়িয়ে যদি আপনার বাচ্চাটাকে একটা বল ছুটতে বলেন, দেখবেন যে সে এভাবে যদি আরো দূরে যান, তাহলে সে চেষ্টা করবে আপনার এখানে বলটা পৌঁছানোর জন্য, জোরে ছোড়ার জন্য। অর্থাৎ তার এইমটা উপরে নির্ভর করবে তার ফোর্সটা কি হবে, তো ওভাবেই কিন্তু ফোর্সটা হবে। তাহলে আপনাদের স্বপ্নটা ওদেরকে বড় করে দেবে। তাহলে এই স্বপ্নগুলো দেখানোর জন্য আপনাদের কিন্তু কিছু কাজ করতে, আপনাদের করণীয় আছে। আমরা আপনার বাচ্চাটাকে 10টা থেকে সকাল 10টা থেকে 4টা অবধি আমাদের কাছে আমরা রাখি। এর বাইরে আপনাদের কাছে তাহলে রাত্রের একটা সময়, সন্ধ্যাবেলার থেকে একটা সময় আপনাদের কাছে থাকে, সকালবেলার একটা টাইম আপনাদের কাছে। তাদেরকে 2 বেলা পড়ার টেবিলে বসানোর আপনারা ব্যবস্থা করেন। আমি আমার অনেক ফ্যামিলিতে গিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, গড়িয়ে গেছে, বসে গেছে, আমি দেখি যে চায়ের ওই রান্না করে বাচ্চা। মাকে জিজ্ঞেস করলাম ওখানে কেন, বলতো স্যার চা খাচ্ছে। আজকে এখন যে টাইমটা, এই টাইমটা তো যদি আপনারা চা খান, তাহলে এই চাটা তার টেবিলে আসতে হবে। আর না হলে সন্ধ্যা আগে ওই চা নাস্তা দিয়ে করতে হবে। 7:30 8টা বাজে যদি একটা বাচ্চা চা খেতে যদি রান্না করে যায়, তাহলে তার লেখাপড়াটা কোথায়? তাহলে তাকে অবশ্যই ওই জায়গাটায় আসতে হবে। এই বিষয়গুলো একটু সচেতনতা থাকে। আপনার বাচ্চাকে আপনি পড়তে দিয়েছেন, পাশে আপনি গল্প করতেছেন না, পাড়া প্রতিবেশীর কাউকে, তাহলে আপনার বাচ্চার কান জল চলে যাবে আপনার এই যে গল্পের মধ্যে। আপনার বাচ্চা যেখানে পড়ে সেখানে যাতে কোনো ধরনের সাউন্ড আছে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। আপনি পাড়া দিয়ে বসে থাকবেন, অনেক সময় রাত্রে পড়ার সময় বাচ্চারা ভয় পায়। আমার অনেক বাচ্চারা এরকমও বায়না আছে যে আমার পড়াগুলো যদি আমার মানে একটু মুখস্থ নেয়, তাহলে অনেক বাচ্চা এটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এই কাজগুলো আপনারা ওদেরকে সহায়ক হিসেবে কাজ করবেন। আমি আপনাদেরকে বলছি আপনি ইংলিশ করাই দিবেন, গণিত করাই দিবেন, বাংলা গ্রামার করাই দিবেন, এই কথাটা বলছি। যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন, ও পাশে থাকবে, ওকে সঙ্গ দিবেন, ও কি করছে, কার সাথে মিশছে, খবরগুলো রাখবেন। কোথায় যাচ্ছে, স্কুলে যাওয়া না করে স্কুলে ঠিকভাবে যাচ্ছি, বা স্কুল থেকে কয়টায় বেরোলো, কয়টায় বাড়িতে আসলো। কারণ এখন কিন্তু অনেকগুলো অপরাধ কিন্তু আপনারা নাম শুনতেছেন, এখন কিছু গ্যাং বেড়ে গেছে সব জায়গায়। তারপর মাদকের একটা তত্ত্বটা কিন্তু আছে। আর মেয়ে হলে ইফটিজিং এর একটা বিষয় আছে, রাস্তাঘাটে সঠিকভাবে যেতে পারছি কিনা আমাকে জানাবেন, কোনো অসুবিধা হবে আপনার মেয়ে আপনার ছেলে এই ধরনের কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে কিনা, বুলিংয়ের শিকার হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বলতে হবে, তাহলে আমরা এগুলো জানবো। আর আপনাকেও তার সাথে ভালো মিশতে হবে, নাহলে আপনার কাছ থেকে সে লুকাবে আর বন্ধুর সাথে শেয়ার করবে।
আপনাদের ওভাবে মিশে তাদের সাথে কাজ করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা সহায়ক হিসেবে কাজ করবেন। আর আমি অনেক ফ্যামিলিতে গিয়েছি যে বাচ্চা এখানে পড়তেছে, পাশে রুমের টেলিভিশন বড় করে ফেলে দিয়েছে, সাউন্ড আছে। তাহলে এখন ওই সাউন্ডগুলো যদি বাচ্চার কানে যায় তাহলে কিন্তু হবে না। মানে একটা বছর এক বছর নাই, আপনাদের এই দিনে রেজাল্ট আউট হয়ে যাবে। 9 মাস আছে পরীক্ষা পর্যন্ত, সব মিলিয়ে 7 মাস পাবে বাচ্চারা লেখাপড়া করে এবং এই যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা সবগুলো দেওয়া মাঝখানে আমাদের 7 মাস। এই 7 মাস একটু কষ্ট করেন, আপনার বাচ্চা অবশ্যই রেজাল্ট পাবে। আমরা চাইলে কিন্তু এখানে আমি যে ক্লাসগুলো নিই ম্যাক্সিমাম আমি গণিতের ক্লাস করাই এবং সায়েন্সের রসায়নের ক্লাস করাই, কেমিস্ট্রি ক্লাস। ওখানে আমি দেখেছি বাচ্চাদের অনেকগুলো ঘাটতি দুর্বলতা রয়ে গেছে। এই দুর্বলতাগুলো আপনাদেরকে মানে বাচ্চাদেরকে দেখে বসে দিয়ে পড়াইয়ে আপনাদেরকে দুর্বলতাগুলো কাটিয়ে দিই, এটা আপনাদের কিন্তু দায়িত্ব। আপনারা অবশ্যই মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যদি আমাদের টেস্টের রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, এই টেস্টে তো আমি গণিতের মধ্যে বলছি যে 20 নাম্বার আমাকে উড়াইয়ে দেখাইতে হবে। আমি যারা দুর্বল তাদেরকে বলছি যে শুধু 20 নাম্বার আমাকে এই পরীক্ষাটাই প্রেজেন্ট করো, বাকি 20 নাম্বার আমি টেস্টে নিয়ে যাব, তাহলে আমার 40 নাম্বার হয়ে যাবে। তাই গণিতে ফেল করার মতো কোনো সুযোগ নাই। আমি 20 নাম্বারের জন্য যদি চেষ্টা করি 6 মাস সফল হবো না, আর না হওয়া মানে আমি আমার অবহেলা, এটা মেধার অভাব না। মেধা সবাইকে দিয়েছি, কম বেশি সবাইকে দিয়েছি। আমি আপনাদের সবার কাছ থেকে, সবার সন্তানের কাছ থেকে শিখিয়ে পাইবা না, কিন্তু আমি যেটা আশা করতেছি আপনার সন্তানকে পাস করাইতে হবে, সবাইকে পাস করে দিতে হবে। যারা ভালো রেজাল্ট করবে তারা তো ভালো রেজাল্ট করবেই, আর যারা দুর্বল আছে তাদেরকে পাস করে দিতে হবে। পাশের নাম্বারটা তুলতে হবে যে কোনোভাবেই। আপনার ছেলে ভালো লেখাপড়া করে ভালো পজিশনে গেলে সমাজে আপনার একটা অবস্থান সৃষ্টি হবে, আপনাকে এমনি মান্য করতে বাধ্য। আপনার সন্তান বড় জায়গায় চলে গেছে, রেসপেক্ট করবে, রেসপেক্টের জায়গাটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। এই বিষয়গুলো আপনারা দয়া করে একটু ভালো মতো খেয়াল করবেন। আর শতভাগ যে উপস্থিতির কথা আমি বলে দিয়েছি, শতভাগ উপস্থিত থাকতে হবে। আর না থাকলে এখানে জরিমানার একটা ব্যবস্থা আছে, ডেইলি কিন্তু 10 টাকা করে। একদিন না আসলে কোনো মানে রোগ ছাড়া বা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া যদি অনুপস্থিত থাকে ডেইলি 10 টাকা করে ফাইন। আর রোগ শোক হলে এখানে আমাকে প্রমাণপত্র দিতে হবে যে ডাক্তার দেখাইছি, ডাক্তার এই প্রমাণ আর এই দুর্ঘটনা ঘটেছে, এই কারণে আমি আসতে পারি। এই বিষয়গুলো এগুলো আমরা চাপাচাপি করার পেছনে কারণ হচ্ছে আপনার সন্তানটাকে পাস করে নিয়ে যাওয়া, অন্য কোনো কারণ। এটা ছিল আমার নাম্বার 1 আলোচ্য বিষয়, টপিক ছিল নাম্বার 1। দ্বিতীয় নম্বর আলোচ্য বিষয় হচ্ছে পেয়েছেন আপনি দ্বিতীয় আলোচ্য বিষয় কি লেখা আছে ওখানে, একদম সবার নিচে থেকে পড়ান তো দেখি। আপনার কারো জানা আছে দ্বিতীয় নম্বরে কি আলোচ্য বিষয় দিয়েছিলাম? না, এটা 3 নম্বরে, 2 নম্বর মতামত। 1 নম্বরে কি এটা আমরা আলোচনা করে ফেলছি, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করবো। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যদি আমাদের কোনো অভাব অভিযোগ থাকে যে স্যার এই ঘন্টায় এই স্যারের এই জিনিসগুলো আমার বাচ্চা বুঝে না, এই বিষয়গুলো আপনাদের যদি কোনো টিচার সম্পর্কে আমার সব টিচারদের তুলে তুলেছি, আমি এটা বলবো না, আমারও এখানে ঘাটতি থাকতে পারে, আমারও বিভিন্ন ধরনের গ্যাপ থাকতে পারে। আমি নতুন আসছি, আমি সবকিছু এরকম কোনো কথা নেই। নতুন পরিবেশে আমি আসছি, আমাকেও মারাই ওঠার জন্য একটা সময় দিতে হবে। সে কারণে আমারও অনেক ভুল। ওনার নিজেদের অভিভাবক যদি এখানে থেকে থাকেন তাহলে একটু দয়া করে আমাকে দাঁড়িয়ে একটু হাতটা খুলে আমাকে একটু জানান দিবেন যে আমার নদী মজুমদার
আছেন কে নদী মজুমদারের অভিভাবক চন্দ্রিমা বড়ুয়া অভিভাবক আছেন স্বস্তিকা মহাজন সাগর ঘোষ সাগর ঘোষের অভিভাবক মারুফ খান মারুফ খানের মায়ের অসুস্থ এবং জিৎ ঘোষ আপনি প্রতীক বড়ুয়া যাদের যে 7 জনের নাম আমরা ঘোষণা করেছি আপনাদের এই সন্তানগুলো বাংলা রেকর্ডিং করতে জানে না এটা কি আপনারা জানেন আপনার সন্তানরা বাংলা রেকর্ডিং করতে দেখে দেখে পড়তে পারে না জানেন আপনি আপনার সন্তানদের বাংলা রিডিং করতে জানে না জানেন জানেন রিডিং করতে জানে না পড়তে জানে না তাহলে সে কোন ক্লাসে ক্লাস 10 রিডিং পড়ানোর দায়িত্ব কি হাই স্কুলের ওই ছোট শেখানোর দায়িত্ব হাই স্কুলের না তাহলে আপনার বাচ্চা বুঝতে পারবে তাকে উঠাই দিতে আমরা পারবো কারণ আমাদেরকে অন্তত পক্ষে হামাগুড়ি দিয়ে কি করতে হবে আসতে হবে ঠান্ডাটা দূরের কথা এখানে কিন্তু দৌড়ায় আসার কথা হাই স্কুলে দৌড়ায় আসার কথা আমার বাচ্চা হামাগুড়ি তাহলে আপনার বাচ্চাকে আমাকে হামাগুড়ি দিয়ে শিখাইতে হবে এরপর ঠান্ডা শিখাইতে হবে এরপর দৌড়ানো শিখাইতে হবে অথচ আপনার বাচ্চা মোটরসাইকেল চালাচ্ছে চালায় এই মাত্রা বুঝাই দিতে হবে যে আজকে এই অবস্থা জানেন আপনার বাচ্চা হয়তো হ্যাঁ রিডিং করতে জানে না তাহলে বাংলা যেখানে পড়তে পারে ইংরেজি কোনো কল্পনা করা যায় ইংরেজি পড়তে পারবে কোনো কিছু কল্পনা করা যায় কোনো দিন কল্পনা করা যায় তাহলে দেখেন যেখানে 10ম শ্রেণীতে পড়া বাচ্চা চন্দ্রিমা বাবু আপনার পাশে দেখেন ওইখানে কিন্তু মাস্টার মশাই আছে না ও কাকাই তো ওর কাকা না দেখেন সে রিডিং করতে পারে না আপনিও কথা আবার ওখানে বলার দরকার নেই আবার সামাজিক গন্ডগোল হয়ে আসবে আমরা ওই জায়গায় যেতে চাই কিন্তু বাড়িতে শিক্ষক আছে কাকা শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক কিন্তু কাকা কি দোষ কাকা দোষ দিতে পারবো যে শিক্ষা অর্জন করবে তাকে শিক্ষা অর্জন করার জন্য আসতে হবে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে একটু খেয়াল করেন আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে তাকে মায়ের বুকের দুধ নিজেকে চুষে খেতে হয় নিজেকে চুষে গিয়ে ভিতরে ঢুকাইতে হয় না তাহলে তাকে আজকে জন্মগ্রহণ করেছে সে তার চোখও বন্ধ সেও দুধটা চুষে আমরা সবাই কিন্তু ওভাবে মায়ের পেট থেকে মায়ের বুক থেকে এইভাবে চুষে গিয়ে বড় হয়েছে তো সেই জায়গায় একজন শিক্ষক আপনার সন্তানকে মুখে পর্যন্ত দিয়ে দিতে হবে খাবারটা এরপরে করে চাবায়া জিহ্বা দিয়ে টেনে তাকে ভিতরে দিতে হবে তাহলে তার ক্ষুধা নেবে এখন ক্ষুধার কথা বলে যদি আমি ক্ষুধা লাগছে মাথার উপর যদি আমি হ্যাঁ আসেন মাথার উপরে যদি আমি ভাত মাছ যদি আমি ঢেলে দিই তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে ক্ষুধা নিবারণ হবে ক্ষুধা নিবারণ হওয়ার কোনো সুযোগ আছে কোনো তাহলে এবার চিন্তা করে দেখেন আমরা কতটুকু করতে পারি তো আমি এরা আসতে ভালো হতো দুজন আসছে বাকিরা আসে নাই মানে তারা আসে নাই মানে তাদের কপালে দুঃখ হয়ে আছে তারা এই সব কিছু জেনেও যাবে না আর এই বিষয় নিয়ে উনি শিখে নিতে পারে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো এই 7 জনের মধ্যে 2 জন আসছে আমার ওয়ার্নিং তো বুঝেই গেছে রেড সিঙ্গেল আছে একদম রেড জোন অন্য কিছু জানাটা দূরের কথা কিছু জানবে এটা পরে এটা পড়তেই পারে না পরীক্ষায় একটা প্রশ্ন দিয়ে আসবে প্রশ্নে কি আসলো
প্রশ্নে কি আসলো সেটা যদি সে করতে না পারে এটা কোনো সুযোগ আছে? তো এখানে কি আসে? ছুটি পাওয়ার পর বললাম ছুটি তো খুশি ছিল না, উনি ভিডিও চাচ্ছে না, আমাকে ভিডিও চাচ্ছে না যে আমার বাবা আমার ঘাটতি আছে, ঘাটতি আমি সিটি পাওয়ার আগে ওনাকে বললাম যে মা কাল পর্যন্ত রেজাল্ট হবে, এর আগে একটা সিনেমা তোমার ভিডিও টিচার তোমার পড়া আজকাল টিচার নির্বাচন আজ থেকে এক সপ্তাহের ভিতরে আমাকে দিতে পারে নাই, সেখানে আমিও করি না। ও আমি চাচ্ছি ওর মুখ থেকে কথাটা আসুক, যে আমি ওর মুখসারের কাছে করবো। তাহলে আমি থাকতে পারি যে আমার মেয়ে কিছু বলেছে এই পাস করার আর একটা আত্মবিশ্বাস দরকার। আর আমার মেয়ে যখন লেখাপড়ায় কাঁচা, আমি সেটা দিই। আমার কিন্তু 3 বছর পর্যন্ত টিভি নেই, টিভি টাইমটা অল্প আমাদের তো সব গেছে, কিন্তু তারপর চিকিৎসা করা দেখি সে ঘুমা। আমি রাত্রে যখন 10টার বেশি থেকে আসি তখন দেখি যে মুখ্যমন্ত্রীটা প্রফুল্লিত না, পুষ্পলিত না, জীবাণু জীবাণু। আমি বলছি বাবা এই জীবাণু কিন্তু আগামী দিনের অভিশাপ হয়ে যাবে, এটাকে কিভাবে কাভার করা যায় সেই জায়গায় কাজ করে শুনে তাকে শুধু শুনে যাচ্ছে। যেমন সাতজনের কিন্তু স্কুলের জন্য যেমন পারে না, আমাদের পরিবারের জন্য পারে না। আমাদের এখন 5-6টা সন্তান আছে, একটা না একটা কিছু করে খাওয়া হবে। আমার ভবিষ্যৎ প্রবলেম আমি এখন বলে বলছি আমার প্রাইমারিতে আমি বলি যে মারা ছেলেদের একটু দুর্বল, ছেলেদের বকাঝকা করলে সেই আমি মনে করতে পারি আমি কালকেই সেটা বলেছি মাকে যে দেখো, আমি কালকে বলেছিলাম ছেলেদেরকে স্যান্ডেল ছাড়া ওই আমার রাজ্য মিস্ত্রি কাজ করছে টাকা সেই বসাটাগুলো একটু ভালো লাগছে, এগুলো মানে পা দিয়ে ছাড়ছে। তো আমি বললাম এটা তো ভালো না, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু একটু আমের দিন, তখন আম তুলা যাচ্ছে, এই করতে করতে রাত্রি দিকে তার পছন্দ কর। আমি বলছি আমি কি বলছিলাম, তুই যেটা করছো সেটার শাস্তি করবে তোর মা। দেখেন আমরা কর্মবাদী, আমরা বিশ্বাস করবো। কারণ রাত 1-2 রোজ পছন্দ হয় না। আমাদের পার্শ্ববর্তী যে প্রাথমিক বিদ্যালয় আছে ওই প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি পদে উনি এবং সেই সাথে বিদ্যালয়ে ওনার একটা প্রতি বছর একটা উপহারও থাকে যারা পরীক্ষা দিতে যায় তাদের জন্য। তাহলে ওদিক থেকে উনি কিন্তু আগে থেকেই বিদ্যালয়ের একজন উপহারী হিসেবে পরিচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, ধন্যবাদ। তবে আমাদের অনেকগুলো আলোচনা কিন্তু হয়ে গেছে, আপনি এখন আমাদের শেষ করতে আমাদের এখানে টাইমটা ছিল 2:30টায়, আমরা 10 মিনিট পর করে শুরু করেছি। টাইমটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু টাইমটা ওভাবে সেট করে দেওয়া 2:30টা, মানে মানুষ সাধারণত 2টার মধ্যে একটা খাওয়া দাওয়া ক্লিয়ার হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে এখানে ঢুকে আসা, সেইরকম একটা বিষয় চিন্তা করে আমরা টাইমটা করেছিলাম। তারপর আপনার এই যে সর্বব্যস্ততার মধ্যে আপনি আমাদের টেকনোলজি সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক কথা বলেছেন, যেটা উনি একজন অভিভাবক হিসেবে যেটা ফিল করেছেন উনি এটা বলেছেন। তবে আমাদের এই ক্ষেত্রে কিছু আমাদের পক্ষ থেকে যে বিষয়টা আমরা ওইভাবে আপনাদেরকে
রকম আমাদের থেকে কোনো ধরনের চাপাচাপি নাই। আমরা প্রথম অবস্থানটা দিচ্ছি আপনার স্টুডেন্টের শতভাগ যাতে সেই স্কুলে আসে। কারণ যার মেধা আছে, যার আগ্রহ আছে, ইচ্ছা আছে, সে কিন্তু মুদি দোকানে চাকরি করেও দ্বিতীয় পায় পায়। এটা বাংলাদেশে অহরহ ঘটনা ঘটে। রিক্সা চালাইয়ে পাইছে, দিন মজুরের কাজ করেও পাইছে। এটা আমরা পাচ্ছি না। হয়তো আমার সন্তানকে আমি ওভাবে তুলেছি, তাকে স্বপ্ন, যে একটা স্বপ্নের কথা বলছিলাম না, তার ভিতরে আমরা স্বপ্নটা জাগাই দিতে পারি, তাকে একটা স্বপ্ন সৃষ্টি করে দিই, একটা আশা সৃষ্টি করে দিই, তাইলে সে দৌড়াবে, সে আশার ভিতরে দৌড়াবে, স্বপ্নের ভিতরে সে দৌড়াবে। কিন্তু স্বপ্নটা দেখতে হবে বড় করে। আমি ছোট স্বপ্ন দেখে কোনো কাজ বাচ্চাকে ছোট স্বপ্ন, আর যদি নেগেটিভ কোনো কিছু, না পারবি না, তোর দ্বারা হবে না, তুই এগুলো পারবি না, একে দিয়ে হবে না, এই খাত থেকে সরাই না, এই অ্যাক্সিডেন্ট করে দেবে, এই করতে পারবে না, এই ধরনের বিষয়গুলো, নেতিবাচক বিষয়গুলো দেখতে বলবেন না, এদেরকে করতে দিবেন, উৎসাহ দিবেন, দেখবেন যে এটা আপনার সম্পদে করে দেবে, সম্পদ বানাই। তাই আমরা নেক্সট আমাদের যেটা একদম সর্বশেষ যে টপিকটা ছিল সেটা হচ্ছে বিশেষ ক্লাস সম্পর্কে আমরা দেখব। বিশেষ ক্লাসটা কি বুঝেন আপনারা? প্রাইমারি স্কুলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার জন্য এই যে আমরা বললাম এখানে এ প্লাস ক্যাটাগরিরও আছে, আবার জিরো ক্যাটাগরিরও আছে। এই যে একটা বিশাল একটা ডিফারেন্স। কিন্তু আপনি শহরে নামি দামি যে স্কুলগুলো দেখেন বা গ্রেড স্কুলে দেখেন, সবাই একই লেভেলের, একই ক্যাটাগরি স্কুলে। যারা সবাই রিড করতে পারে, সবাই ইংরেজি পড়তে পারে, সবাই গণিত করতে পারে, সবাই কিছু না কিছু বাংলা ইংরেজি শিখতে পারে। না পড়ে ওরা একটা টপিক সম্পর্কে জিজ্ঞেস করলে এরা বলতে পারে। কিন্তু আমরা ওই যে আপও আছে, আবার একদম ডাউন জিরো আছে, ওরা দৌড়াতেও পারে, আবার আমাদের দিতে পারো না মধ্যেও আছে, দৌড়ার মধ্যে দৌড়াচ্ছে। এদেরকে আমাদেরকে আপডেট করার জন্য আমাদের পক্ষে আমাকে বিগত সবার মধ্যে অনুরোধ করেছেন। এই যে দুর্বল স্টুডেন্ট আমাদের কিন্তু দশম শ্রেণী এবং নবম শ্রেণী পরপর দুটা বেশি কিন্তু খুবই দুর্বল, দশম এবং দুটা কিন্তু খুবই দুর্বল। এদেরকে বসে নিয়ে একদম গিয়ার আপ করে তুলতে আমাদের খুবই কষ্ট। তো সেই বিবেচনায় আমরা একটা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকাল থেকে আমরা একটা স্পেশাল তাদের জন্য কোচিং এর ব্যবস্থা করব। সেই কোচিং এ গণিত এবং ইংরেজি মাস্ট থাকবে এবং সাথে একটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট এক এক সপ্তাহে এক একটা হবে। আপনারা প্রাইভেটে পড়াচ্ছেন, কিন্তু যারা একদম পেয়েছে দিচ্ছেন সেখানে দেখা যায় অনেক সময় দশম শ্রেণী আছে, নবম শ্রেণীও আছে, দ্বিতীয় আছে, সেকেন্ড আছে, সবাই একসাথে। সেখানে সে কি দিতে পারলো ওই বিষয়টা ওখানে টার্গেট থেকে। আর আপনি আপনার বাচ্চাকে বাড়িতে টিচার দিচ্ছেন, সেই টিচার সম্পর্কে আমাদের ধারণা, সেই টিচার আদৌ কি পড়াচ্ছে, আপনার সন্তানের যা প্রয়োজন সেটুকু সে দিতে পারছে না। সন্তানের ধরন অনুযায়ী, চাহিদা অনুযায়ী পড়াইতে হবে। যে বললাম না যে রিডিং করতে জানে না, তাকে যদি আপনি গণিত পড়াতে পারবে, তাকে বাংলা মুখস্থ করে আসতে বলে সে পারবে, কিন্তু পড়তেই পারবে। ইংরেজি মুখস্থ করে আসতে বলে পারবে, কিন্তু পড়তেই পারবে। বুঝতে পারছেন? তো যাকে যেভাবে দেওয়া উচিত সেই অনুযায়ী তাকে দিতে। আর আমাদের স্কুলে যে শিক্ষকগণ আছে সবাই তো মোটামুটি বলে অতীতে কিছু জড়তা থাকলে, ম্যানেজমেন্টের ইয়ে থাকলে এগুলো এখন নাই, চলে গেছে। এখন সবাই পারফেক্টলি ক্লাস করবে। আমরা এখানে বসে আছি, আশেপাশে আমার ক্লাস হচ্ছে, কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? কোনো হুল আসতেছে? আমি হচ্ছে
ছেড়ে দিয়েছি, ছুটি দিয়ে দিয়েছি আপনাদেরকে নিয়ে বসবো বলে দাঁড়িয়ে দিয়েছি। আমার কাজ আমার কাজের মতো চলবে, আপনাদের নিয়ে কাজ আমার চলতে থাকবে, এটা কন্টিনিউ থাকবে, একটার জন্য আরেকটা বন্ধ থাকবে না। আর আপনি করোনার কথা বলছেন, করোনাটা শুধু বাংলাদেশে সারা বিশ্বে আসছে। এখন গরম, এটা প্রতি বছর বছর গ্রো করবে, বাড়বে, এগুলো নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গরমের জন্য করবো না, বিদ্যুৎ নাই করবো না, হাত করবে। বেশি ঠান্ডা হচ্ছে করবো না, বেশি বৃষ্টি হচ্ছে স্কুলে যাবো না, মানে বেশি বৃষ্টি হচ্ছে স্কুল ছুটি দিয়ে যাবে, এরকম না, ওইটা করবে। এগুলো নিয়ে আমাদের থাকতে হবে, কারণ এগুলো আমাদের জীবনের একটা অংশ। প্রকৃতি এভাবে চেঞ্জ হবে, তার সাথে আমাদেরকে মানিয়ে করতে হবে। একটার অজুহাতে আরেকটা কাজ ছেড়ে দিতে পারে, এটা চলবে আমাদের কাজ হবে। তো এই বিশেষ ক্লাস যেটা আমরা আগামী এই বিটেস্ট পরীক্ষার পরেই শুরু করব। বিটেস্ট পরীক্ষার রেজাল্ট হবে, রেজাল্ট নিয়ে আপনাদেরকে আবার আসতে হবে এখানে এত কষ্ট করে। আপনাদের সামনে রেজাল্ট তুলে দেওয়া হবে, যাদের যাদের রেজাল্ট খারাপ আসবে, দুর্বল আসবে, তাদেরকে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। এরপরে টেস্টের পরে যাতে আপনারা আমাদেরকে এসে বিব্রত অবস্থায় না, ঠিক আছে। অগ্রিম মানে অগ্রিম আমরা ওই যে বলে ডাক্তারের কথায় কি বলে, প্রতিরোধ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমরা প্রতিরোধ করতেছি, ওষুধ খাওয়ার আগে না হওয়ার মতো ব্যবস্থা করে দিই। পরবর্তীতে এসে যে ওই ওনাকে ধরবেন বা ওনাকে ধরবেন বা এখানে বড় কোনো ফ্যামিলি মহোদয়কে ধরে আমাকে সন্ত্রাস দিয়ে বলবেন যে ছেলেকে দিতে হবে, এরকম যদি কেউ করে থাকে তাহলে মনে করবেন যে তারা পরিবেশ সমাধান হয়ে গেছে, পরিবারে আর কাউকে লেখাপড়া করতে হবে যদি চেষ্টা করে। কারণ আমি যেহেতু আপনাদের জন্য এত ত্যাগ প্রতিজ্ঞা করে আপনাদের এই কথাগুলো বলছি, তাহলে আপনারা যদি এই জিনিসগুলো যদি বিপরীত করেন তাহলে উপরওয়ালা একদম আছে নাকি তিনি দেখতেছেন না, কর্মত তাকে ভোগ করতে হবে। আজকে কতজন আসছে টোটাল? 26 জন। 26 জন। আমাদের আসুন পর্যন্ত না আমাদের এখনো দেখেন। আমি দুগো বলেছি, আমার কেউ যদি বলা যায় আমি চিঠি পাই নাই, চিঠিও দিয়ে আপনি চিঠি পেয়েছেন, চিঠিও দিয়ে। আর আপনাদের কোনো মতামত আমরা এখানে কি জন্য ডাকছি এইটাও যদি না বুঝেন, এটার জন্য টপিকস উল্লেখ করে দিয়ে আপনারা যাতে সরাসরি এসে এই বিষয়গুলোতে মতামত দিতে পারেন। এবং সেটা আমি আমার ফেসবুকের মধ্যে আমার পেজ থেকেও দিয়েছি। এমন কোনো জায়গা নাই চিঠি না পৌঁছলে ফেসবুকে হইলে তার কানে যাবে। তাহলে চিঠি তো গেছে, আমার কাছে চিঠি আছে শুধু 3 জনের, বাকি সবার কাছে তো চিঠি পৌঁছে গেছে। এখন আপনারাই বলেন আমি কি করতে পারি তাতে। আমার সম্মানিত যে আমাদের যে এখন বলবো মানে অভিভাবক, এবং উনি সবচেয়ে বেশি আমাকে যদি এই বিদ্যালয়ে আসার পর থেকে তিনি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে গেছেন। সাপোর্ট বলতে টাকা পয়সা আবার দেন নাই, আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। আমি খাবার না আনলে না খেতে পারলে ওনাকে বলছি, উনি আমাকে বাইরে থেকে রান্না করে নিয়ে এসে এবং এই স্কুলের প্রতি ওনার একটা হৃদয়ের একটা টান, একটা গভীর একটা টান। মনে হচ্ছে এখানে মানে কিছু একটা ফুটে গেল, ওনার গায়ে থেকে রক্ত বেরিয়ে এরকম এই ধরনের একটা টান ওনার ভিতরে আছে। তো আমি ওনাকে যারা আসে নাই তাদের বিষয়ে আপনার মতামত এবং মন্তব্য আপনি একটু বলেন। আপনি অভিভাবক, আমাদের অভিভাবক এবং অভিভাবক সদস্য,
আমাদের খুশি, আমাদের ছেলে মেয়েদের খুশি, এই কথাগুলো বলে গেছে। প্রতিটি কথা যদি আরেকজন অভিভাবক থাকে ওনারও শিক্ষার একটা পয়েন্ট আমাদের বলেও থাকে, কিন্তু যে কোনো একটা অভিভাবক কিন্তু অন্য ক্লাসের ওনার একটা শিক্ষার বিষয় তখন যে আমাদের কথাগুলো প্রতিটি কথার অর্থ আছে, প্রতিটি কথার পয়েন্ট আছে। আপনার যদি এখন থেকে কেউ অনুধাবন করেন তাহলে আপনার ছেলেরা অবশ্যই পাস করে। এবং আমার সব উপস্থিত এই পাশের জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে আমার সত্যি হয়তো প্রধান শিক্ষক কিন্তু আপনাদের ছেলেমেয়েরা এক চান্সে পাস করে যায়। আর যে এখন আপনাদেরকে উদ্দেশ্য কি করবে, আপনাদের মধ্যে কোনো সচেতনতা বলতে নেই যে ৯৯ জন পরীক্ষার্থী ৯৯ জনকে শিখেছে। আর আপনার কিছু মনে করেন না, যারা আসবে তাদের উদ্দেশ্য প্রতিনিয়ত আপনাদেরকে শুনতে হবে কি সচেতন আছে ওর ছেলে মেয়ের জন্য। প্রধান শিক্ষক স্কুল থেকে আমাদেরকে ডাকছে, আমরা যাই, আমার ছেলে মেয়ের উদ্দেশ্যে বলতে কি অভিযোগ আছে আমরা শুনে, কিন্তু না সাবমিশন আছে বলি লাস্টে কি হয়, স্কুলে যাই, প্রধান শিক্ষকের চাই, স্কুল পড়ায় নাই। আমরা এখন দেখি যে ক্লাস লেভেলে আমরা বাংলা স্কুলে আসে না, এসে আবার পড়তে গেলে বিপদ। এখন ও ক্লাস 10 পরে কিন্তু আমার বাবার আন্দোলনের আগের কথাগুলো মানে ভয় পাইছে। কিন্তু আমরা এখনো ছাত্রীদের দেখলে এখনো ভয় করি। আমরা ওই সময় প্রধান শিক্ষকদের দেখলে বাজারের মধ্যে পয়সা আছে, আমরা স্কুলের পাশ থেকে যাই, কিন্তু না একজন টিচার বসে আছে দেখি ছেলেরা উশৃঙ্খল চলাফেরা সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কোনো শিক্ষা বলতে কিছু নেই। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এখনো মাত্র ক্লাস 10 পর্যন্ত আপনাদেরকে বুঝতে হবে, শিখাতে হবে। কলেজে চলে গেলে তো আপনারা দেখতেছেন না, তার জন্য আপনাদেরকে অনেক সচেতনতা উঠেছি। আপনারা মেট্রিকের মধ্যে এক্সামে পাস করেন, আর 9 মাস সময় আছে, আপনারা যথেষ্ট করার চেষ্টা করেন। স্কুলে আসে কিনা যাচ্ছে কিনা এগুলো খবর, বিশেষ করে ছেলেরা মেয়েদের মধ্যে আসে, ছেলেদের মধ্যে বেশি উচ্ছৃঙ্খল এই ক্লাস 10 ছেলেরা। মানে কিভাবে স্কুল থেকে ওরা পাবে, কিভাবে স্কুল থেকে ওরা শিক্ষা পাবে, তখন লাস্টে কি হয় স্কুল যাইয়ে স্কুলে পড়াই নাই, এই নানান কথা। কিন্তু আসলে ছেলেদের মধ্যে সমস্যা বেশি। আমাদের কাছে বিনয়বাবু অনুরোধ করছি বা বলছি, আপনারা এখনো সময় আছে, আপনাদের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আপনারা চিন্তা করেন। কনফারেন্সে আপনারা বুঝে দেখেন তোলা ছেলেরা আসলেই না, অনেক অভিভাবককে বলতে পারবে না ছেলে কোথায়। ছেলেদের বেলায় শুধু বলুন, ছেলেদের বেলায় 6টা 7টা বেজে শুরু করার টাইম নেই, কিন্তু মার বাইরে চলে গেছে, ক্লাস 10 পরে যেতে মার বাইরে চলে গেছে। কিছু মনে করেন আমি ডাইরেক্ট বলতেছি, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার অভিজ্ঞতা আমি আগেও বলে আসছি, অত আমার কথাগুলো আগে আপনারা শুনেছেন, আগেও শুনেছেন, এভাবে কথা বলে স্পষ্ট। এখন বলতেছি অনেক ছেলের অভিভাবকরা জানে না ছেলে 7টা বাজে, আমার ছেলে কোথায়। 10টা ক্লাস 10 ছেলে 10টা বাড়িতে নেই, মা বলতে পারতেছিল আমার ছেলে তো আছে, এরকম বলেন না। আমি বলতেছি না বলতে পারবো কেউ আছে, এরকম কয়েকটা আছে। 10টা বেজে গেছে, আমার ছেলে শোয়ার মধ্যে নেই। কারণ আমরা বাজারে আমরা দেখতেছি, দেখে ভয় করে ক্লাস 10 ঢোকার ভয় করি আমি, কিন্তু আমি যেগুলো পারবো না ও পারবে আমার সাথে এগুলো করতে, তার জন্য ভয় করে বলতেছে আপনারা এখনো সময় আছে, একটু চেষ্টা করেন ছেলেদেরকে বুঝান আর স্কুলে পাঠান, এবং দেখবেন আমরা ছেলেরা রাস্তা করবো। ধন্যবাদ আমাদের অভিভাবক সদস্য অভিভাবককে মূল্যবান বক্তব্য আপনাদের উপস্থাপন করেছেন। একজন অভিভাবক হিসেবে তিনি উপলব্ধি করেছেন, আপনাদের সাথে সেটা শেয়ার করেছেন যে অনেক অভিভাবকের হয়তো তাদের শিক্ষার্থীরা, তাদের সন্তানরা অভিভাবকের আইনের বাইরে চলে কথা শুনছেন, এরকমও কিন্তু অভিযোগ আমাদের কাছে এখানে আছে, আমরা শুনেছি। তবে আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে
বোঝানোর চেষ্টা করি, কারণ একটা বয়স এটাতে কিন্তু অনেক কিছু ঠিক ঘুরে যেতে পারে। এই বয়সটা একটা ভয়ানক বয়স ছেলে মেয়ে উভয়ের জন্য। তাদেরকে কাউন্সেলিং দ্বারা তাদেরকে বেড়ে ওঠা সম্ভব হবে, সঠিক পথে নিয়ে আসা কিন্তু সম্ভব হবে। তো সেজন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আপনার সন্তানটা কাদের সাথে মিশবে, কার সাথে মিশবে, কার সাথে তার চলাফেরা হচ্ছে এই বিষয়টা। কারণ সঙ্গদোষে প্রভাবাস একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ কথা আছে। তাই এই বিষয়গুলো এই জন্য আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আপনার বাচ্চাটা কি চিন্তা করতেছে, এখন তার মাথায় কি ঘুরতেছে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণ সন্তান আপনার, আমাদের হয়তো পাশ পেলে এসে এগুলো হতে পারে, পাশ করতে পারে, নাও করতে পারে, আমরা পরীক্ষা এলাও নাও করতে পারি, কিন্তু সন্তানটা তো আপনার, এটা কিন্তু আপনাকে আজীবন বয়ে যেতে হবে। আপনাকে বৃদ্ধ বয়সে আপনার সন্তানের এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেজন্য আপনারা যদি একটু সচেতন হন, তাহলে আমার মনে হয় আপনার সন্তানটা সম্পদে পরিণত হবে এবং আপনার দুঃখের কারণ হবে। তো আমরা চাই যে আমি সবসময় ক্লাসের মধ্যে একটা কথা বলি, আন্দারমানিকের স্কুলের, আমাদের স্কুলের, আমি আগের স্কুলে আসলাম, আমার কোনো স্টুডেন্ট যাতে চোর না হয়, ডাকাত না হয়, কিডন্যাপার না হয়, সন্ত্রাস না হয়, সে একজন মানবিক মানুষ হবে, তার ভিতরে সামাজিকতা থাকবে, তার ভিতরে মূল্যবোধ থাকবে, সে কৃষিকাজ করে খায়, কোনো অসুবিধা নেই, সে একটা গাড়ি চালিয়ে তার জীবন যাপন করবে, সেখান থেকে সে উঠতে পারবে, অনেক বড় স্বপ্ন সে সেখান থেকেও দেখতে পারে। কিন্তু সে যাতে দুষ্ট প্রকৃতির কোনো কিছুর সাথে জড়িয়ে না যায়, সে যাতে বিপদীগামী না হয়। আমরা সেই কথাগুলো ক্লাসেও বলি, আপনাদের মাধ্যমে আমরা এই সন্তানকে পাঠাতে যাচ্ছি, আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার সন্তানটা যাতে একটা আদর্শিকভাবে গড়ে ওঠে, আদর্শিক মানুষ এবং গড়ে ওঠে, একটা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। কারণ আগামী যে বিশ্ব আসতেছে, এই বিশ্বের মধ্যে কিন্তু এইভাবে কেউ জীবনযাপন করতে পারবে না, তাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আপনারা জানেন যে এখন আগে কিরকম দেশ ছিল, এখন কিরকম দেশ। আমাদের এই যে ভৌগোলিক যে পরিবর্তনটা আমাদের করছে, জলবায়ুর যে পরিবর্তনটা করছে, আগে কি আমরা এইরকম গরম আমরা কখনো দেখেছি? আমরা যখন লেখাপড়া করেছি ছিল না, কারেন্ট ছিল না, আমরা কিন্তু ঠিক ওখানে লেখাপড়া করেছি, কিন্তু এইরকম গরম কিন্তু পড়েনি। কিন্তু আগামীতে এটা মাত্রা আরো বাড়বে, কারণ আমরা যেভাবে বড় বড় ইমারত তৈরি করছি, গাছপালা কেটে ফেলে দিচ্ছি, বড় বড় স্তর করেছি, গাছপালা কেটে দিচ্ছে, লক্ষ লক্ষ গাছ কেটে ফেলতেছি, কিন্তু রোপণ করতেছি। সেই জন্য আমাদের এই গুলো থাকবে, বাড়বে। তবে আপনি এসে এখানে রাউজানের মধ্যে কিন্তু গাছপালা থাকবে, এখানে কিন্তু অন্য উপজেলা থেকে পাহাড়ি অঞ্চল ছাড়া রাউজানে কিন্তু দুই ধারে আমাদের এমপি মহোদয় যেভাবে গাছ লাগিয়েছেন, এটাতে আপনাদের অন্য উপজেলা থেকে দেখা যায় যে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রার ডিফারেন্স থাকে। তো এগুলো চলবে, এগুলো চলবে। অর্থাৎ আগামী বিশ্বটা আস্তে আস্তে খুবই ভয়াবহ। তো এই ভয়াবহ বিশ্বের সাথে আপনার সন্তানকে তাল মিলিয়ে করতে গেলে আপনার সন্তানকে কিছু না কিছু জানতে হবে, কিছু না কিছু জানতে হবে। এখানে মনে করেন একটা লেখা আছে টয়লেট, আর একটা লেখা আছে মনে করেন যে রেস্টুরেন্ট। এখন এখন টয়লেটের মধ্যে রেস্টুরেন্ট বোঝার মতো কোনো সুযোগ নাই, নাম দেখলে বোঝা যায় কোনটা টয়লেট কোনটা রেস্টুরেন্ট। এখানে সবারই গ্লাস ফিটিং দিতে হবে উন্নত মানের বিভিন্ন জায়গায়। এখন আপনার সন্তানটা যদি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য যদি বের হয়ে নামটা পড়তে না পারে, তাহলে যদি টয়লেটে ঢুকে যাবে, আর টয়লেটে যেতে গিয়ে তো রেস্টুরেন্টে ঢুকে যাবে, তাহলে তাকে তো ন্যূনতম নামটা পড়তে জানতে হবে। এই জন্য লেখাপড়া ছাড়া, আগে মানুষ লেখাপড়া ছাড়া চলে যাচ্ছে, এখনো মানুষ চলে যাচ্ছে, কৃষিকাজ বা আটটা করে চলে যাচ্ছে, কিন্তু সামনে এভাবে যেতে পারবে, কারণ সামনে সব কিছু আসবে আপনার মেশিনারি, সবগুলো অ্যাপসের মাধ্যমে চলে আসবে। এই মাটি কাটা থেকে শুরু করে, ধান রোপণ করা থেকে শুরু করে, জাস্ট একটা আপনার অ্যাপ দিবে, সফটওয়্যার থাকবে,
ওভাবে ফিট করে দিবে, এদের মেশিনে দাম লাগিয়ে ফেলছে, কাটাকাটিও মেশিনে করে ফেলছে, কিন্তু এগুলো অপারেটিং কাজ। আপনারা জানেন এখন যে বিশ্বের মধ্যে ড্রাইভারবিহীন গাড়ি তৈরি হয়ে গেছে, ড্রাইভার নাই। আমেরিকাতে এগুলো অপরাধ আছে, ড্রাইভার নাই কিন্তু গাড়ি চলতেছে। তো সেন্সর তাই সেখানে ফিট করে দিয়েছে, এআই প্রযুক্তি সেখানে কাজ করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ঢোকায় দিয়েছে এবং গাড়ি চলতেছে, যেখানে নামানো সেখানে চলে যাচ্ছে। সেখানে আপনার সিগন্যাল লাইট পড়ে যাচ্ছে, সিগন্যাল আছে, অটো দাঁড়িয়ে গেছে এবং একটা মানুষ যেভাবে গাড়ি চালায় তার চেয়েও পরিপূর্ণভাবে সে কি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখন সামনের যে পৃথিবীটা আসছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হবে, এআই প্রযুক্তি হবে। তাহলে মানুষ কি করবে? মানুষ এআই গুলো তৈরি করবে, মানুষের কাজ করবে আর্টিফিশিয়াল। আপনারা এখনো যদি এই স্মার্টফোন হয়তো সবার আছে, আপনি যদি গুগলে ঢুকে এআইকে যদি বলেন যে আমাকে একটা নাটক তৈরি করে দেন, আপনি জাস্ট কি কি নাটক দেখতেছেন, কি কি তৈরি করতে বলবেন, ইনপুট দিবেন, আপনাকে একটা কি করে দিবেন, একটা নাটক তৈরি করবেন। আপনার একটা সিনারি পাহাড় এবং ঝর্ণা নিয়ে একটা আপনি ভিডিও চান, শর্ট ভিডিও, আপনি জাস্ট একটা ইনপুট দিবেন এবং আপনাকে বলবে যে আপনি কোন ভাষায় এই ভিডিওটা দেখবেন, কি ফ্রান্স ভাষায় দেখবেন নাকি ইতালি ভাষায় দেখবেন নাকি আপনার আমেরিকান ল্যাঙ্গুয়েজে দেখবেন নাকি ভারতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখবেন, শুনবেন এই কথা। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি মেল কণ্ঠে শুনবেন নাকি ফিমেল কণ্ঠে শুনবেন। আপনি যেভাবে ইনপুট দিবেন সেভাবে আপনাকে ভিডিওটা তৈরি করে আপনাকে দিয়ে দেবে। তাইলে দেখেন আগামীতে আমাদের রান্না বান্না করতে হবে, আমি যেভাবে চাই ইনপুট দিব সে সেভাবে রান্নাটা করে আমাকে দিয়ে দেবে। অর্থাৎ প্রযুক্তির উপর কিন্তু সব কিছু চলে যাবে। আর একটা মানুষ আগে এখন যেটা বর্তমান যেটা চলতেছে, আমি যেটা অনুভব করি এখন কিন্তু দেখবেন যে আমাদের এলাকায় যেটা বেশি সবচেয়ে শিক্ষিত মানুষের আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো, আপনাদের পক্ষ থেকে যদি আমাদের কিছু করার থাকে আমাদেরকে ফোনে জানাবেন, এসে জানাবেন, যা বলার করবেন, আমরা সেটা আপনার চেষ্টা করবো আপনাদের এই যে কমিটমেন্ট গুলো রক্ষা করার। হ্যাঁ, বিশেষ ক্লাসটা বলে দিয়েছি যেটা ওই ইয়ার মধ্যে আপনার পরীক্ষার পরেই শুরু হবে। হ্যাঁ, নির্দিষ্ট ফি তো অবশ্যই থাকবে। আপনার এখন মনে করেন ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, ফ্রিতে কিছু পাওয়া যায়, ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। আমি যে আমার টিচারদেরকে ওখানে ইয়ে করবো, ইনভেস্ট করাবো, একটা সময় নিয়ে তারা আর্লি চলে আসবে স্কুলে, তাহলে তাদেরকে কি দিতে হবে? টাকা দিতে হবে না? তো আপনারা এখন যেভাবে দেন, একটা টিচারকে কত টাকা দেন? একটা টিচার পড়ালে আপনি কত টাকা দেন? 500 টাকা দেন। কিছু কিছু জায়গায় 1000 টাকাও দেন, কোনো স্যারকে 1000 টাকাও দেন, কোনো স্যারকে 600 টাকাও দেন। তো আমরা এর মধ্যে মাঝামাঝি একটা সেট করে দিব, তবে আমাদের এখানে এক টিচার এক সাবজেক্ট পড়াবে, উনি 1 ঘন্টা যা পড়াবে এই এক সাবজেক্ট শুরু করলে এক সাবজেক্ট। এবং আমি যেহেতু এটার কি হিসাবে থাকবো, কোঅর্ডিনেটর হিসাবে থাকবো না, একই ক্লাসে আমরা প্রথমে 10ম শ্রেণী দিয়ে শুরু করব, এরপরে আমরা ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো আনবো। তবে আমরা আগে দেখবো এখান থেকে আমরা কি পরিমাণ আগাইতে পারি, এটা আমাদের একটা টেস্টের মতো, কি আমাদের আউটপুট আসবে এটা দেখে আমরা এখান থেকে যারা দুর্বল আছে তাদেরকে জাস্ট পাস করানোর একটা পজিশন নিয়ে যাব, যারা সবল আছে তাদেরকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের ব্রেনটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় এটা আমরা দেখব। তো ওইভাবে যে কোনো একটা ফি আপনাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে, আমরা যখন আমাদের টিচারদেরকে নিয়ে কিভাবে আপনাদের এই ডেটা করা যায়, তবে এটা আপনারা যেভাবে সাবজেক্টে দিয়ে আসেন ওভাবেই হবে। আমরা তিনটা সাবজেক্ট পড়াবো কি যায় এত বেশি নিয়ম একটা মোটামুটি আমাদের শিক্ষকরাও যাতে চলতে পারে আর আপনাদের সন্তানরাও যাতে উপকৃত হতে পারে, কিছু পেতে পারে। তো এটা কিন্তু যারা কিন্তু এখানে অংশগ্রহণ পার্টিসিপেট করবে না তারা কিন্তু মানে কি পরীক্ষা দিতে পারবে না এরকম বলবো না, কিন্তু এটা তাকে নিজ দায়িত্বে তাকে নিতে হবে, তার নিজ দায়িত্বে নিতে হবে। এটা আমরা বলবো না যে এটাতে 100% আপনি আসেন, আপনি যদি বলেন যে না আমার বাচ্চা
মোটামুটি ঠিক আছে, আমার বাচ্চার জন্য এরকম কোনো ইয়ে নেই, কারণ নেই। এরকম যদি হয়, এখন হাউস থেকে একটা ইয়ার হচ্ছে কি আসতেই হবে, সবাইকে আসতে হবে। যারা এখানে আজকে উপস্থিত নেই তাদেরকেও এই বাচ্চাটা বলে দেবেন এবং আমি তাদেরকে ফোন করে নিয়ে আসবো। কালকে হলো আমি এদেরকে ফোন করে নিয়ে আসবো এবং তাদের যে বাচ্চারা আছে তাদের মাধ্যমে আমি আবার তাদের কাছে আসতে হবে সবাই। এখন এই যে বিষয়টা, এই যে টাইমটা আপনাদের কাছ থেকে আমি আজকে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, এই কারণে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের সামনের যে জার্নিটা, এই জার্নিটা যাতে ভালো মতো চলতে পারি সেই আশীর্বাদটুকু করবেন, দোয়াটুকু করবেন এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সন্তানকে সোনার পরিস্থিতি গ্রহণ করার চেষ্টা করবেন। এই একটা মাস করে আমার বক্তব্য এখানে আজকের মতো এই অভিভাবক সমাবেশ